সো আজকে তো ফার্স্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস আমাদের এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা। তার মানে বোঝা যাচ্ছে আমরা দুইটা এরা কভার করব, হ্যাঁ, ইংলিশ লিটারেচারে এলিজাবেথান এরা এবং জ্যাকোবিয়ান এরা। সো এখানে লিটারেচারের সাথে কোইনসাইড করবে উইথ দ্য হিস্ট্রি। এগেইন হিস্ট্রিক্যাল পিরিয়ডে অফ হিস্ট্রি অফ ইংল্যান্ডও যদি আমরা দেখব যে এই দুইটা টাইম ওয়াজ লাইক রিয়েলি ভেরি এনলাইটেন্ড। এই টাইমে অলসো ইট ইজ কল্ড দ্য রেনেসা অফ ইংল্যান্ড। তখন হচ্ছে কি হয়, নতুন আইডিয়াস নতুন থট প্রভোক করে। আরও একটা জিনিসের মেজর ইনফ্লুয়েন্স থাকে, সেটা হচ্ছে রিলিজিয়ান। সো রিলিজিয়ানের শিফটিং হয় এই টাইমে খুব বেশি। এইটা তো অ্যাটলিস্ট জানি আমরা যে দেয়ার আর লাইক টু ব্রাঞ্চেস ইন ক্রিশ্চিয়ানিটি, প্রোটেস্ট্যান্টিজম অ্যান্ড ক্যাথলিসিজম। সো অ্যাট ফার্স্ট এইটা একটু বুঝি, বিকজ তাদের যে রুলিংয়ের শিফটিংটা এবং টোটাল পলিটিক্যাল সিস্টেম এবং অ্যাট দ্য সেম টাইম লিটারেরি কিছু চেঞ্জেস আসে ডিউরিং দ্য রেইন অফ এলিজাবেথ অ্যান্ড জেকব, যার নাম অ্যাকচুয়ালি হচ্ছে জেমস। হ্যাঁ, উনি হচ্ছেন এই দুইটা টাইমে আমরা রিলিজিয়ানের শিফটিংয়ের মধ্যে দেখবো মেইনলি প্রোটেস্ট্যান্ট টু ক্যাথলিসিজম টু আবার প্রোটেস্ট্যান্টিজম। এই ব্যাপারগুলোর প্রচুর ইনফ্লুয়েন্স থাকবে in their political system and as well as in literature. So ফার্স্টেই আমরা বুঝি যে ক্রিশ্চিয়ানিটির মধ্যে ক্যাথলিসিজম অ্যান্ড প্রটেস্ট্যান্টিজম জিনিসটা কি। এনিওয়ান হ্যাঁ, এনি আইডিয়া ক্যাথলিক কাদেরকে বলা হয় আর প্রোটেস্ট্যান্ট অ্যাটলিস্ট বেসিক যে কি বিলিফটা ওদের? হ্যাঁ, আচ্ছা, এইটা না, ফার্স্টে যেটা হয় যে ক্যাথলিসিজমের ক্রিশ্চিয়ানিটির আইডিয়াটা আসে রোমান ক্যাথলিসিজম থেকে। হ্যাঁ, রোমান ক্যাথলিসিজমের ইনফ্লুয়েন্সটা ইংল্যান্ডে এসেও ঢুকে, বিকজ একটা টাইমে রোমান পিরিয়ড থাকে এবং ওই টাইমে রোমান রুলার অনেকে এসে রুল করে যায়। সো সেই হিসেবে রোমান ক্যাথলিসিজমের সিস্টেমটা কী ছিল? দেয়ার উড বি এ সেন্ট্রাল কন্ট্রোল অফ দ্য চার্চ অ্যান্ড হি ইজ কল্ড পোপ। আজকেও ইভেন ইন টুডেজ ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল উই হ্যাভ পোপ, তাই না? ভ্যাটিকান সিটি অ্যান্ড এভরিথিং। সো পোপ হচ্ছে, সে থাকবে ইজ দ্য হেড অফ এভরিথিং, হেড অফ দ্য চার্চ অ্যান্ড হেড অফ দ্য স্টেট অ্যাজ ওয়েল। যা কাজকর্ম হবে স্টেট হেডও ইনফ্যাক্ট পোপের কথাতেই সব কিছু করতে পারবে। পোপ পারমিশন দিলে সেটাই গ্র্যান্টেড বলে গণ্য করা হবে। সো ক্যাথলিসিজমের সেন্ট্রাল কন্ট্রোলটাই ছিল পোপের হাতে এবং এইটা বিশ্বাস করা হতো দেয়ার ইজ লাইক নো ডিরেক্ট কমিউনিকেশন বিটুইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড গড। ইন বিটুইনে কে থাকবে? অ্যাজ আ মিডিয়াম হিসেবে থাকবে পোপ। পোপ যেটা বলবে সেটাই হচ্ছে রিলিজিয়াস বিলিফ অ্যান্ড সিস্টেম। এই ছিল মেইন একটা সামারি যদি আমরা করি ক্যাথলিসিজমের। দেন আরেকটা দল আসলো ওই টাইমে, ওই যে বললাম দ্য রেনেসা অ্যান্ড এভরিথিং, নতুন চিন্তাধারা, রিলিজিয়ানের ওই মেডিয়েভাল এইজ থেকে মানুষ বেরোয় আসলো। মধ্যযুগীয় অনেক বর্বরতাও তখন ছিল, ওগুলো থেকে বেরোয় মানুষ নতুন লজিক অ্যান্ড রিজন নিয়ে কাজ করা শুরু করলো। সেইটার টাইমে তখন বলতে চেষ্টা করলো যে এই যে রিলিজিয়ানগুলো আমাদেরকে বন্দি করে ফেলতেছে, এখান থেকে আমরা বের হতে চাই। তখন একজন ছিলেন যে কিনা প্রোটেস্ট্যান্টের ফাউন্ডার হিসেবে বলা হয় মার্টিন লুথার, জার্মান ফিলোসফার। সো মার্টিন লুথার জার্মান ফিলোসফার, উনি সেই মার্টিন লুথার না, আরেকজন আছে ইউএসএতে, উনি অ্যাক্টিভিস্ট ছিলেন। দিস ইজ দ্য মডার্ন টাইমে। বাট আরেকজন মার্টিন লুথার কিং ওটা, আর ইনি হচ্ছেন মার্টিন লুথার। হি ওয়াজ আ জার্মান ফিলোসফার। সো এইরকম 16th সেঞ্চুরিতে হি কাইন্ড অফ কেম আপ উইথ দ্য আইডিয়া যে আমরা নতুন একটা রিলিজিয়ানে বানাচ্ছি এবং এই রিলিজিয়ানের নিয়মটা হচ্ছে আমরা পোপের সেন্ট্রাল কোনো কন্ট্রোলে থাকবো না। যদি আমরা রিলিজিয়ানকে বিশ্বাস করি দেন দেয়ার মাস্ট বি আ রিলেশন উইথ আস অ্যান্ড গড, এবং এই দুই রিলেশনের মধ্যে দেয়ার উড বি নাথিং, কোনো মিডিয়া থাকবে না। হোয়াট এভার ইজ রিটেন ইন বাইবেল উই উইল ফলো দ্যাট টেক্সট। আমরা ওই হোলি ট্রিনিটিটা বিশ্বাস করব। হোলি ট্রিনিটি বলতে ওরা বোঝায় একটা এরকম সাইন ট্রায়াঙ্গুলার, এটাকে ওরা বলা হয় হোলি ট্রিনিটি, দ্য গড ফাদার অ্যান্ড সান। ঠিক আছে, এই তিনজনের মধ্যকার যে রিলেশন সেটাকে আমরা বিশ্বাস করি, বাট এটার বাইরে আমরা আর কোনো কিছু মানব না। এবং প্রোটেস্ট্যান্টরা আরও একটা জিনিসে বিলিভ করে, সেটা হচ্ছে বাই গ্রেস।
তুমি যদি ইফ ইউ আর গেটিং কাইন্ড অফ লাইক যদি লাইফে ভালো কিছু হয়, যদি কোনো একটা সাকসেস আসে, দ্যাট মিনস গড ইজ রিয়েলি গ্রেসফুল টুয়ার্ডস ইউ এটার জন্য, নট জাস্ট বিকজ অফ ইউর হার্ড ওয়ার্ক। ওরা এটা বিশ্বাস করা শুরু করে যে বিকজ অফ ইউর গ্রেস গড হ্যাজ গিভেন ইউ দ্যাট কাইন্ড অফ স্টাফ টু ইউর লাইফ, দ্যাট পজিটিভ থিং টু ইউর লাইফ। সো প্রোটেস্ট্যান্টদের থিঙ্কিংটা ওয়াজ লাইক মাচ মোর লিবারেটেড। এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, ওরা এই ধরনের বিধিনিষেধের যেতই না। ওরা মনে করতো যে আমার সাথে আমার গডের রিলেশন, আমি যদি কোনো পাপ কাজ করিও আই ডোন্ট হ্যাভ টু গো টু কনফেস টু এনি পোপ। আগে নিয়ম ছিল পোপের কাছে গিয়ে আগে বলতে হবে, পোপের কাছে গিয়ে তোমার কনফেস করতে হবে এবং দেন পোপ উইল ফরগিভ ইউ। অ্যান্ড দেন ওরা বলা হতো পোপ ছিল মেসেঞ্জার, পোপ এই মেসেজটা প্রবাবলি গডকে দিবে, এরপরে হি উইল ডিসাইড অন বিহাফ অফ গড যে if you are granted for punishment or not. কিন্তু প্রোটেস্ট্যান্ট যারা ওরা বললো যে না, if I did anything, if I commit a sin, then I would be the only one to ask for forgiveness and this is the only communication between me and God. ঠিক আছে, এতটুক গেল ক্যাথলিসিজম অ্যান্ড প্রোটেস্ট্যান্টিজমের ব্যাপার। এবং প্রোটেস্ট্যান্টরা বিলিভ করলো যে দেয়ার উড বি দ্য স্টেট উড বি ফ্রি ফ্রম দ্য কন্ট্রোল অফ দ্য পোপ। পোপ একটা পর্যায়ে হয়তো কেউ যদি ক্যাথলিক পোপরা থাকবে, বাট তারা কোনো কন্ট্রোল করতে পারবে না ইন কেস অফ রানিং দ্য স্টেট। এরপরে আমরা পড়ি, এটা হচ্ছে শুরু করে এই জায়গাটা থেকে হেনরি দ্য এইথ। এরকম করে হেনরি দ্য এইথ ছিল মেইনলি, এটাকে বলা হতো টুডোর পিরিয়ড। হ্যাঁ, টুডোর পিরিয়ডের 8 নাম্বার হেনরি দ্য এইথ। শুরু হয় হচ্ছে হেনরি দ্য 7 থেকে। এই এরাটাকে বলা হয় টুডোর এরিয়া, বিকজ টুডোর হচ্ছে যে হাউস থাকে না, বিভিন্ন হাউস অফ টুডোর। সো এটা শুরু হয় হেনরি দ্য 7 থেকে এবং শেষ হয় এলিজাবেথ পর্যন্ত। সো এই টাইমটা খুবই রিমার্কেবল বলা হয়। এর আগে অনেক অনেক ব্যাটলস এবং আরও অনেক হচ্ছে মনার্কস আসে, বাট তারা কেউই ওরকমভাবে ফার্মলি এস্টাবলিশ করতে পারেনি যেটা তারা চাচ্ছিল। সো হেনরি 8 ওয়াজ মাচ মোর পাওয়ারফুল কিং, অনেক অনেক পাওয়ারফুল ছিল আগের কিংদের তুলনায়। আমি শুরু করলাম হেনরি 8 থেকে, বিকজ এর আগে আরও অনেক হিস্ট্রি অ্যান্ড এভরিথিং, ওটা আমাদের লাগবে না। সো হেনরি দ্য 8 থেকে ওনার রেইনিং টাইমটা কি 1509 থেকে 1547 পর্যন্ত, এই টাইমটা। সো হেনরি দ্য 8 হি ওয়াজ ভেরি এনথিউসিয়াস্টিক, এনার্জেটিক একটা কিং ছিল। উনি এসেই একটা কাজ করে ফেললেন, সেটা হচ্ছে ইংলিশ রিফর্ম করলেন। ইংলিশ রিফর্ম কীভাবে করলেন? চার্চটা পোপের থেকে নিয়ে নিলেন কিংয়ের দিকে। তখন উনি বললেন মনার্কি এস্টাবলিশ করলাম আমি, এবং আমার যে সেন্ট্রাল কন্ট্রোল এটা আমি অ্যাজ এ কিংই থাকবে। আগে কি হতো, ওই যে বললাম ইভেন কেউ কাউকে যদি কোনো একটা কিং যদি একটা ম্যারেজের ডিসিশনও নিতে যায়, দেন হি হ্যাজ টু কনসাল্ট উইথ দ্য পোপ, পোপ যেটা বলবে সেটাই হবে। সো হেনরি দ্য 8 কী করলেন, ওনার সাথে একবার এক পোপের ক্ল্যাশ লাগলো তার একটা ম্যারেজের প্রপোজাল নিয়ে। উনি হচ্ছে অনেকবার হচ্ছে গিয়ে হি হ্যাজ বিন ম্যারিড ফর 6 টাইমস। সো একবার এক পোপ তাকে একটা ম্যারেজের প্রপোজালে বাধা দিলেন এবং বললেন এখানে বিয়েটা করা যাবে না। ওখান থেকে তার মনে হলো যে হু ইজ দ্য পোপ, পোপ কেন আমাকে কন্ট্রোল করতেছে, আই উড বি ইন্ডিপেন্ডেন্ট অফ মাই ডিসিশন অ্যান্ড মাই সেলফ, আই এম দ্য কিং, সো আমার এই কন্ট্রোল থাকতে হবে। তখন সে কী করলো, পুরা রিফর্ম করে ফেললো, পোপের আর কোনো ধরনের কন্ট্রোল থাকলো না। আলটিমেটলি দ্যাট মিনস আস্তে আস্তে ওই প্রোটেস্ট্যান্টের থটটা ঢোকা শুরু হলো ইংল্যান্ডে। এরপরে হেনরি দ্য 8 ফার্স্ট ওয়াইফ যিনি ছিলেন সে হচ্ছে ক্যাথরিন। ক্যাথরিনকে সে বিয়ে করলেন এবং দে হ্যাড আ ডটার, সে নাম হচ্ছে মেরি, কুইন মেরি 1 অফ স্কটল্যান্ড, যে কিনা পরবর্তীতে কুইন মেরি হবেন স্কটল্যান্ডের। এরপরে হেনরি 8 কী করলেন, মনে করলেন যে হি নিডেড আ সান টু মেক হিম অ্যান এয়ার। যদিও ডটার একজনই ছিলেন বোধহয়, একটা প্রিন্সেস বোধহয় একবার টেক কন্ট্রোল করেন, তার নাম ছিল মাল্টিডা, অনেক অনেক বছর আগে। সো ওই টাইমে ও কী করে, যেহেতু মানে ডটার হয়ে সে তার বাবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফেলে। ওই ভয় থেকে হেনরি মনে করলো দিস টাইম হিস্ট্রিতে যেহেতু আছে আমার সাথে এটাই হবে।
মেরিকে যদি আমি রেইনে সিংহাসনে বসাই দেন সে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। 1509 থেকে 1547। আচ্ছা, এটা আমরা পরে আসি, এতটুকু আমি যেখানে বলছি জাস্ট শুনে যান। এরপরে হচ্ছে তারপরে গেল মেরিকে তখন ও বলল যে না, আই নিড অ্যান এয়ার, আই নিড আ সান। সেই জন্য সে এগেইন বিয়ে করেন অ্যানা বোলিনকে বিয়ে করার পরে কি হয়, তার আরেকটা ডটার হচ্ছে দে গেভ বার্থ টু অ্যানাদার ডটার এলিজাবেথ। So this is our Queen Elizabeth. Then he became again frustrated হয়ে King Henry VIII, he again get married to Jane. কে সে বিয়ে করেন and they gave birth to a son Edward. ঠিক আছে, সো এইখানে সে এতটুকুই, মেরি, এলিজাবেথ অ্যান্ড এডওয়ার্ড। তারপরে হি এগেইন গট ম্যারিড, বললাম তো যে 6 টাইমস, আরও 3 বার হচ্ছে সে বিয়ে করেন। এবং অ্যাট লাস্ট আফটার হিজ ডেথ কি হয়, যেহেতু নিয়ম অনুযায়ী যদি সান থাকে কোনো, দেন সান উড সাকসিড দ্য ফাদার, থ্রোনে ছেলেই বসবে। সো সেই ক্ষেত্রে কি করে, এডওয়ার্ড চলে যায় হচ্ছে তো থ্রোনে, হ্যাঁ, সিংহাসনে বসে রাজা হিসেবে। এডওয়ার্ডের টাইমিংটা ছিল 1547 থেকে 1558। সো এডওয়ার্ড কি করে, এডওয়ার্ড ছিল খুবই ছোট যখন তার বাবা মারা যায়, মাত্র 9 বছর বয়স তার। এই 9 বছর বয়সে সে বসে, বাট তাকে হেল্পিংয়ের হ্যান্ড হিসেবে বিভিন্ন রিলেটিভরা যোগদান করে। সো যেটা হয়, রাজা যদি পাওয়ারফুল না হয় দেন একটা মেসাকার একটা সিচুয়েশনের ক্রিয়েট হয়। সব থেকে বড় মেস কে ক্রিয়েট করলো, রিলিজিয়ান নিয়ে। তখন কি করলো, যেহেতু ও রিফর্ম করে ফেলছিল এবং পোপের থেকে কন্ট্রোলটা নিয়ে কিং হয়ে গেছিল হেনরি VIII টাইমে, আর এডওয়ার্ডের টাইমে পোপরা কী করলো, সিস্টেম যেহেতু দুর্বল হয়ে গেছে, রাজা যেহেতু পারতেছে না, তার মানে এখন আবার আমরা ঢুকবো, তারা বলল। ঠিক আছে, সো এই টাইমে কি হলো, কি ওরা বলতে চাইলো যে ঢুকবো, এবং এই টাইমে কিছু মেসাকার ক্রিয়েট হলো। সো এইখানে সিচুয়েশনটা হলো ক্যাথলিক থেকে প্রোটেস্ট্যান্টে, যদিও ঢুকতে চাইলো কিন্তু আশেপাশের রিলেটিভরা বললো যে না, আমাদের প্রোটেস্ট্যান্টিজমই লাগবে, সো আমরা লিবারেলি থাকবো, আমরা মুক্তই থাকবো এইসব পোপ টোপ থেকে। এই টাইমে প্রোটেস্ট্যান্টিজম আসলো। এরপরে হচ্ছে কি হলো, এডওয়ার্ড হচ্ছে মারা যায়, এবং এডওয়ার্ড মারা যাওয়ার পরে তখন থ্রোনে বসে এডওয়ার্ড বোধহয় 16 ইয়ার ওল্ডে মারা যায় একটা ডিজিজে, হ্যাঁ। তারপরে হচ্ছে থ্রোনে বসে হচ্ছে মেরি, কুইন মেরি, হ্যাঁ। মেরি হচ্ছে মেইনলি স্কটল্যান্ডের কুইন। ওদের তো বিভিন্ন ভাগ ছিল, 4টা না, ইউনাইটেড কিংডমের, ইংল্যান্ড, তারপরে হচ্ছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ড না, হ্যাঁ ওয়েলস, আরেকটা ওয়েলস, হ্যাঁ ওয়েলস যেটা, আচ্ছা। সো 4টা, হ্যাঁ। সো স্কটল্যান্ডের মেরি হচ্ছে ডিক্লেয়ার করা হয় স্কটল্যান্ডের কুইন হিসেবে। মেরি এই টাইমে কি করে, যেহেতু মেরির লাইফ অনেক বেশি রিস্কে থাকে, কারণ ওই যে হেনরি VIII সবসময় মনে করতো মেরিকে তার রাইভাল, এবং মেরিকে সে সামহাও মনে করতো যে মেরি উড ক্রিয়েট আ হার্ম টু হিজ ফাদার, এই জন্য ওকে মেরে ফেলতে চাইতো। সো মেরি সবসময় হচ্ছে ইংল্যান্ডের বাইরে বড় হয়, এবং একটা সময় তার বিয়েও হয় একটা স্প্যানিশ এক প্রিন্সের সাথে, ইট ওয়াজ হিজ কাজিন। সো মেরি সবসময় হচ্ছে ইংল্যান্ডের বাইরে থাকে। এরপরে স্কটল্যান্ডের সে কুইন হয়, এবং মেরি যেহেতু ইংল্যান্ডের বাইরে থাকে, তার ইংল্যান্ডের উপরে কন্ট্রোলটা অত বেশি না। মেরিকে সবসময় মনে করা হতো শি ইজ অ্যান আউটসাইডার, ঠিক আছে। তো মেরি ছিল হচ্ছে ক্যাথলিক, সে প্রচণ্ডভাবে ধর্মবিশ্বাসী ছিল। সে এসেই কি করে, সে ক্যাথলিসিজমটাকে এস্টাবলিশ করে। ওই যে কান্ট্রিটা প্রোটেস্ট্যান্ট ছিল, সে প্রোটেস্ট্যান্টিজমটাকে কনভার্ট করে বানায় ক্যাথলিসিজম। এই যে ক্যাথলিসিজম সে করে, ইংল্যান্ডের মানুষজন এই ব্যাপারটাকে নিতে পারে না, তারা আবার সেই আগের রিফরমেশনে চায়, ইংলিশ রিফরমেশনের মতো প্রোটেস্ট্যান্টিজম চায়। বিকজ ক্যাথলিসিজম হয়ে আবার ঝামেলা শুরু হয়, পোপরা কন্ট্রোল নিতে চায়, পোপরা বলে আমরা যেটা বলবো সেটাই নিয়ম। এভাবে করে একটা খুবই কনফিউজড একটা স্টেটে বিলং করে হচ্ছে ইংল্যান্ডের নেশন।
তারা তখন প্রচণ্ড পরিমাণে ফ্রাস্ট্রেটেড, বিকজ কিছু টাইম তাদের প্রোটেস্ট্যান্টিজম ছিল, আবার ঘুরে ক্যাথলিসিজম হলো, নেক্সট কি হবে তারা জানে না, সো দে আর লস্ট। এখানে সেখানে তখন দুই গ্রুপের মধ্যে ঝামেলাও লেগে গেছে, ক্যাথলিক অ্যান্ড প্রোটেস্ট্যান্টিজমের মধ্যে। মেরি এসে অনেক প্রোটেস্ট্যান্টকে হচ্ছে খুনও করে ফেলে, এরকম ওই যে আগে বিহেডেড করা হতো না, এক্সিকিউশনে যায়। সো এইভাবে করে প্রচুর প্রচুর ঝামেলা। এমন টাইমে একজন বসলো, সে হচ্ছে এলিজাবেথ। এলিজাবেথ হচ্ছে টুক ইন চার্জ অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের নিয়েই সে কী করলো, মেরিকে হচ্ছে বন্দি করে ফেললো এবং ওকে এক্সিকিউট করে। ঠিক আছে, সো এলিজাবেথের রেইনিংটা শুরু হয় 1558 থেকে। দিস ওয়াজ দ্য টাইম ফ্রম আওয়ার এরা অলসো বিগেন্স। আমাদের ক্লাসেও আমরা এই টাইমটা কাভার করব, যেটা কিনা শুরুটা 1558 থেকে 1603 পর্যন্ত এলিজাবেথের টাইমিং ধরা হয়। সো এই টাইমটাকে বলা হয় গোল্ডেন এজ। কেন বলা হয় গোল্ডেন এজ, এটাতে আমরা আসতেছি এখন। ওটা জানা লাগবে না, ওটা যে সেম নেই, জেন সোমিয়ার, ওটা ইম্পর্টেন্ট না, ওটা আমি আপনাদেরকে হিস্ট্রি বোঝানোর জন্য বললাম। সো এলিজাবেথ এসে কি করেন, এলিজাবেথ ওয়াজ রিয়েলি ইন্টেলিজেন্ট, সে ভীষণ ইন্টেলিজেন্ট ছিলেন। এবং এলিজাবেথ এসে ফার্স্টেই যেই কাজটা করেন, এই কনফ্লিক্টটা থেকে বের হয়ে আসেন, সেটা হচ্ছে রিলিজিয়ানের কনফ্লিক্ট। হ্যাঁ, সো রিলিজিয়ানের কনফ্লিক্টটা থেকে বের হওয়ার জন্য সে মেবি এটা চিন্তা করে যে যেহেতু ক্যাথলিসিজম এবং প্রোটেস্ট্যান্টিজম যে কোনো একটার পক্ষে গেলেই সে আরেক পক্ষের শত্রু হবে, এলিজাবেথ এই শত্রুটাই চাচ্ছিলেন না। উনি চাচ্ছিলেন টু মেক ইট পিস অ্যান্ড হারমোনি, একটা ব্যালেন্স ক্রিয়েট করতে, ভীষণভাবে একটা ব্যালেন্সে রাখতে। সো সে যেটা করলেন, এটাকে বলা হয় আলটিমেটলি এলিজাবেথান রিলিজিয়াস সেটেলমেন্ট। সে একটা সেটেলমেন্টে গেলেন এবং এই সেটেলমেন্টের মেইন থিমটাই ছিল যে বোথ উইল কোইনসাইড, সবার ঠিকঠাক মতো একটা ব্যালেন্স আমরা মেনটেন করব। এইটা হচ্ছে কাইন্ড অফ বলা হয় যে দেখতে মনে হতো যে ক্যাথলিক, বাট আলটিমেটলি থিঙ্কিংটা ছিল প্রোটেস্ট্যান্টিজমের মতো। ও সবাইকে শো করতো যে দেয়ার ইজ স্টিল নাও ক্যাথলিক, এবং আলটিমেটলি কী করতো, নিয়মগুলো মানতো প্রোটেস্ট্যান্টিজমের মতো। ফর এক্সাম্পল, ও হচ্ছে এই ধরনের কিছু কাউন্সিল রাখলো যে পোপরা ওকে উপদেশ দিতে পারবে, ঠিক আছে, পার্লামেন্টের জিনিসগুলোতে পোপরাও অ্যাডভাইস রাখতে পারবে। অ্যাট দ্য সেম টাইম দেয়ার উড বি পিপল ফ্রম দ্য মনার্ক অ্যাজ ওয়েল, তারাও দিতে পারবে, এবং আলটিমেটলি যেটা ভালো হবে সেটাই পিক করবে। এরকমভাবে খুবই ব্যালেন্স একটা সিচুয়েশন, একটা ব্যালেন্স একটা স্টেট ক্রিয়েট করলো এলিজাবেথ। আর এই ব্যালেন্সের ইফেক্ট হিসেবে ওই টাইমে দেয়ার লাইক কোনো ধরনের যুদ্ধ কনফ্লিক্ট মেজর কোনো কিছু ছিল না। স্প্যানিশ কিছু ওয়ার ছিল, স্প্যানিশ কিছু নেভাল ব্যাটেল হচ্ছে, সেগুলাও এলিজাবেথ কনকেয়ার করে, ওগুলাতেও উইন ওভার করে, বাট আলটিমেটলি কোনো মেজর মেসাকার ক্রিয়েট হয় নাই। ইনফ্যাক্ট ইন্টারনাল কোনো কনফ্লিক্টে ওরা জড়াই নাই। সো এলিজাবেথ খুবই স্ট্রংলি সব কিছু হ্যান্ডেল করেন। যেহেতু পলিটিক্যাল সিস্টেমটা খুব বেশি স্ট্রং ছিল, রিলিজিয়াস সিস্টেমটাও তাই, ইন বিটুইন একটা হারমোনি ব্যালেন্স করে চলছে। কোনো কিছুই তো বলা হয় যে এক্সট্রিম কোনো কিছু ভালো না। হ্যাঁ, সো এলিজাবেথের টাইমে ইট ওয়াজ লাইক মডারেট। তার মানে এইটার ইফেক্ট পড়ে কোথায় গিয়ে, লিটারেচারে। এই টাইমে বলা হয় গোল্ডেন এজ, দ্য গোল্ডেন এজ অফ লিটারেচার। নিউ থিঙ্কিং আসে, চারপাশে তখন রেনেসা এরাও চলতেছে অ্যাট দ্য সেম টাইম। ইউরোপে তখন রেনেসা ফ্লোরিস্ট হচ্ছে, নতুন নতুন চিন্তা ভাবনা, নতুন নতুন ভাবনা, নতুন নতুন আবিষ্কার। সেই সাথে ইউরোপে তখন লিটারেচারটাও ফ্লোরিশ করা শুরু হয়। আলটিমেটলি খুব ভালো ভালো লিটারেরি ওয়ার্ক স্টার্ট হয়। এরপরে হচ্ছে এইটুক গেল এলিজাবেথের পিরিয়ড। এলিজাবেথের পিরিয়ডের পরে আসে হচ্ছে কিং জেমস। হ্যাঁ, কি হয়, এলিজাবেথের যেহেতু শি ওয়াজ চাইল্ডলেস, এলিজাবেথ তো কখনো বিয়েই করেন নাই, সো চাইল্ডলেসও। এখন কে আসবে থ্রোনে, সো যে থ্রোনে আসে তাকে বলা হয় জেমস ওয়ান। ওকে, আর হচ্ছে এটাতে আসতেছে উনিকে,
জেমস ওয়ান অফ ইংল্যান্ড। আর স্কটল্যান্ডের ক্ষেত্রে এই একই মানুষটাই হবে জেমস সিক্স অফ স্কটল্যান্ড। একই, বাট জেমস ওয়ান অফ ইংল্যান্ড, স্কটল্যান্ডে এর আগে আরো অনেক 5 জন রাজার নাম জেমস ছিল। ইংল্যান্ডে এর আগে কোনো রাজার নাম জেমস হয় নাই, তাই জেমস ওয়ান অফ ইংল্যান্ড এবং জেমস সিক্স অফ স্কটল্যান্ড। হ্যাঁ হ্যাঁ, রাজার উপাধি না, নাম। ওরা এরকম করে নাম রাখতো না যে দাদার দাদা, তার নাম 1, তারপরে 2, তারপর 3, তারপর 4, এরপরে 6। সো তার আগে আরও 5 জনের নাম ছিল জেমস, এবং ইংল্যান্ডে কোনো রাজার নাম এর আগে জেমস ছিল না। সো জেমস ওয়ান অফ ইংল্যান্ড অ্যান্ড জেমস সিক্স অফ স্কটল্যান্ড। এই যে এটা, ইনি ছিলেন হচ্ছে দ্য সান অফ মেরি ওয়ান। সেই যে রাইভাল ছিল মেরি, সেই যে সৎ বোন ছিল দুইজন স্টেপ সিস্টার, মেরি অ্যান্ড এলিজাবেথ। সো মেরির ছেলে হচ্ছে এই জেমস ওয়ান। যেহেতু মেরি ছিল কুইন অফ স্কটল্যান্ড, তাই জেমস সিক্স অফ স্কটল্যান্ড, মানে সে স্কটল্যান্ডেরও রাজা। আর এইদিকে সে ইংল্যান্ডের রাজা হলো, যেহেতু এলিজাবেথের কোনো সাকসেসর নাই, সে এসে বসতো তখন ইংল্যান্ডের থ্রোনে। এইভাবে করে সে কি করে, ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আলটিমেটলি আয়ারল্যান্ড, এই 3টা জিনিসকে একত্রিত করে, এবং সেটাকে বলা হয় দ্য ইউনিফিকেশন অফ ক্রাউন্স। ইউনিফিকেশন অফ ক্রাউন্স ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রিতে এই লোকটা, এই যে আমাদের জেমস অথবা জেকব, সে কি করে 3টা ক্রাউনকে একত্রিত করে এবং 3টা স্টেটকে সে একসাথে রুল ওভার করতে থাকে। সো অ্যাট দ্যাট টাইম অলসো, এই যে আমাদের হিস্ট্রি অফ ইংল্যান্ড, এটা হচ্ছে খুবই পাওয়ারফুল একটা টাইম। দিস ইজ দ্য ফার্স্ট টাইম সামওয়ান ক্যান রুল ওভার দ্য 3 স্টেট টুগেদার, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড অ্যান্ড ইংল্যান্ড। এই 3টার সে একসাথে রাজা হয়। অলদো ওদের কাজগুলো হচ্ছে আলাদা আলাদা করেই হতো, স্কটল্যান্ডের রুলও আলাদা সব কিছুই, বাট দ্য মনার্ক ওয়াজ দ্য ওয়ান, অনলি ওয়ান। এর আগে ইংল্যান্ডে একজন রাজা থাকলে স্কটল্যান্ডের রাজা আলাদা, আয়ারল্যান্ডের আলাদা, কিন্তু এই টাইমে একজনই হচ্ছে রাজা হয় 3টা জায়গার। এইটা হচ্ছে 1566, তার টাইমটা হচ্ছে 1566 থেকে 1625 পর্যন্ত। ঠিক আছে, জেকোবিয়ান 1566 থেকে 1625 পর্যন্ত। তার মানে বার্থ ইয়ার হচ্ছে 1566, আর তার রেইন শুরু হয় 1603 থেকে, ওই যে এলিজাবেথ মারা যাওয়ার পর থেকেই। টোটাল 22 ইয়ার্সের আর কি। এতটুকুতে কোনো কনফিউশন? এলিজাবেথ অ্যান্ড জেকব দুইটাই, তাহলে টোটাল টাইম আমরা পড়বো 1558 থেকে আলটিমেটলি 1625 পর্যন্ত। যা যা কাভার করবে সব কিছু, ইন বিটুইনে যেই সব মেজর লিটারারি ওয়ার্ক হয় সেগুলাই আমরা কাভার করব। জি, কে জানি একটা কোয়েশ্চেন কর। সো এইটা গেল হচ্ছে জেমসের আমাদের ওই যে ইউনিফিকেশন অফ দ্য ক্রাউন, এটা হচ্ছে মেজর সিগনিফিক্যান্ট ইভেন্ট ছিল। আরেকটা কাজ হয় এই টাইমে, সেটা হচ্ছে দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ব্রিটিশ কলোনি। এই টাইমের থেকেই ব্রিটিশ যেটা কলোনি সেটা এস্টাবলিশ হওয়া শুরু হয়, এবং সেটা কোথায় শুরু হয়?
সেটা শুরু হয় হচ্ছে আমেরিকায়। ইউনিফিকেশন অফ দ্য ক্রাউন, হ্যাঁ ইউনিফিকেশন অফ দ্য ক্রাউন, তিন ক্রাউন 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 অথবা ক্রাউন কি বলো তোমরা, এই যে ইউনিফিকেশন অফ দ্য ক্রাউনস, ক্রাউন। আচ্ছা, সো এই টাইমে হচ্ছে ওই যে যেহেতু তিনটা স্টেটের সে হচ্ছে একমাত্র মনার্ক, এই জন্য তো এইরকম টাইমে হচ্ছে যেটা হয় যে ব্রিটিশ কলোনি এস্টাবলিশমেন্ট হয় অ্যাট ভেরি বিগিনিংয়ে, মানে দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য ব্রিটিশ কলোনি, এবং তখন ঝাঁকে ঝাঁকে লোক অনেক অনেক মানুষজন চলে যায় ওইখানে, প্লান্টেশন ক্রিয়েট করে আমেরিকাতে। সো ওখানে ফার্স্টে দে ক্রিয়েট দ্য কলোনি, এটা হচ্ছে আরেকটা সিগনিফিক্যান্ট ইভেন্ট। আর পলিটিক্যালি অনেক বেশি স্টেডিনেস আসে এই দুইজনের রেইনিংয়ের টাইমেই, এত বেশি স্টেডিনেস ইংল্যান্ডবাসী দেখতে পারে। এলিজাবেথ অ্যান্ড এই জেমস, জেমস হচ্ছে ল্যাটিন মেবি তাকে জ্যাকব, দ্যাটস ওয়াই দ্য এরা ইজ কল্ড জ্যাকোবিয়ান এরা। সো এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান এরা, এই দুইটা টাইম স্প্যান আমরাও কভার করব, কিন্তু আমরা কভার করব তাদের লিটারারি ওয়ার্ক আর লিটারেচার। এই যে জেমস কি হয়, যেহেতু পলিটিক্যালি বললাম যে পলিটিক্যালি রেস্ট মানেই তো আলটিমেটলি তোমার এন্টারটেইনমেন্ট আসবে, তাই না? ব্যাপারটাও তো এরকম যে দেশে আনরেস্ট একটা সিচুয়েশন, তখন তো ইউ ক্যান নট থিঙ্ক অ্যাবাউট লিটারেচার। তোমার একটা মেজর যুদ্ধ লেগে আছে, তখন কি আর লেখা যাবে লিটারেচার নিয়ে? সো এই টাইমে যেহেতু এই দুইটা টাইমে পলিটিক্যালি অনেক বেশি স্টেডিনেস ছিল, তাহলে প্রচুর পরিমাণে ওই যে এইসব লেখার জন্য বা ড্রামা ক্রিয়েট করার জন্য ইউনিরা পেট্রন বা পেট্রোনেজ ফান্ড দরকার ছিল। সো এই ফান্ডিংগুলো আসতো তখন মনার্কদের থেকে। ওনার যে কুইন ছিল, উনি ছিলেন হচ্ছে কুইন অ্যান অফ ডেনমার্ক। সো সামহাউ শি ওয়াজ ভেরি ইন্টেলেকচুয়াল, তার এই ধরনের ইন্টেলেকচুয়াল একটা লাইফস্টাইল সে ক্যারি করতো। সো তার ওই যে ড্রামাগুলার উইলিয়াম শেক্সপিয়ারের মেজর পেট্রনে ছিল এই কুইন অ্যান। তারা প্রচুর পরিমাণে টাকা পয়সা দিত, জেমসের ওয়াইফ ছিল, যেন ড্রামা প্রডিউস হয়। তো তাই হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের মেজর মেজর ওয়ার্কগুলা এই জ্যাকোবিয়ান টাইমেই কভার করা, ঠিক আছে? এবং আরও অনেকে তখন ছিলেন, জন ডান, বেন জনসন, ফ্রান্সিস বেকন, এরাও হচ্ছে আলটিমেটলি এই জায়গাটায় দাঁড়ানো। এই পিরিয়ডের মধ্যে তাদের লিটারারি ওয়ার্কগুলোকেও এই উইদিন দিস পিরিয়ডে কভার করা হয়। সো আমরাও হচ্ছে এই টাইমের মেইনলি আমরা পড়বো ড্রামা, বিকজ ওই টাইমে ড্রামা ওয়াজ লাইক রিয়েলি সিগনিফিক্যান্ট। যেহেতু বললাম তো যে পলিটিক্যাল স্টেবিলিটি অ্যান্ড রিলিজিয়াস স্টেবিলিটি সব জায়গায় একটা স্টেবল সিচুয়েশন, সো পিপল টেন টু হ্যাভ লাইক মোর এন্টারটেইনমেন্ট। মানুষের এন্টারটেইনমেন্ট দরকার, এবং এন্টারটেইনমেন্টের ইস্যু হিসেবে তখন কী ছিল? মুভিজ ছিল না, সিরিয়াল ছিল না, কিছু ছিল না, ড্রামা ছিল, থিয়েটার। সো এই টাইমে প্রচুর ড্রামা হয়, এবং এই কোর্সটাও যেহেতু ড্রামা, আমরা শুধু ড্রামা নিয়ে কাজ করব। কিন্তু আপনাদের যেহেতু শেক্সপিয়ার একটা আলাদা কোর্স বোধহয় অফার করা হয়, এই জন্য আমরা এখানে শুধুমাত্র এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামার মধ্যে আর যা যা আছে শেক্সপিয়ার বাদে কিছু কিছু সিগনিফিক্যান্ট ড্রামা, ওগুলাই কভার করব। ওকে, এই টাইমে আরও কিছু মেজর ওয়ার্ক হয়, সেটা হচ্ছে হোমার্স যে মানে ইলিয়াড আছে না, টেক্সট পড়া হয়েছে কি হোমার্স ইলিয়াড? আচ্ছা, সো এই ধরনের মেজর কিছু টেক্সট হচ্ছে ট্রান্সলেট করা হয় ইংলিশে ফর দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ, এগুলা ইলিয়াড, অডিসি, হোমার্স অডিসিও পড়া হয়নি? আচ্ছা, সো ইলিয়াড, অডিসি, এই জিনিসগুলো খুব মানে সিগনিফিক্যান্ট টেক্সট লিটারেচারে। এই জিনিসগুলো গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশে ট্রান্সলেট করা হয়। সো এইটা গেল হচ্ছে এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান এরা, এবং এই এরার কিছু ফিচার আছে, ওই যে বললাম যেহেতু রিলিজিয়ানের দিক থেকে, এবং এখানে অনেক কিছু পাওয়া যাবে যেটা হচ্ছে আলটিমেটলি রিলিজিয়ানের সাথে কানেক্টেড। ফার্স্টেই আমরা যেই টেক্সটটা পড়ব সেটা হচ্ছে ক্রিস্টোফার মার্লোর। ওকে, কোর্স আউটলাইনটা আমি আজকে শেয়ার দিব, এবং এরপরে গিয়ে আমরা ডক্টর ফস্টাস, এটা পড়েছেন বা শুনেছেন নামটা, ক্রিস্টোফার মার্লো, ডক্টর ফস্টাস। সো এটা হচ্ছে অন বেসিস অফ কাইন্ড অফ রিলিজিয়ান অ্যান্ড সিন, দ্য আইডিয়া অ্যাবাউট সিন,
এবং দ্য আইডিয়া অ্যাবাউট রিলিজিয়ান, দ্য আইডিয়া অ্যাবাউট আফটার লাইফ, এই জিনিসগুলো নিয়ে ডিল করে। যেহেতু ওই যে বললাম রিলিজিয়ান নিয়ে, তারপর দেয়ার ওয়াজ আ হিউজ অ্যান্ড মেজর কনফ্লিক্ট গোয়িং অন অ্যাট দ্যাট টাইম, এবং এই জিনিসটাকে একমাত্র স্টেডি অবস্থায় দিতে পারে এলিজাবেথ এসে। এলিজাবেথান টাইমে এটা কাইন্ড অফ স্টেবিলিটিটা পায়, এবং জ্যাকবের টাইমেও তাই, এটা হচ্ছে একটা স্টেবল একটা পজিশন হোল্ড করে। সো অনেক অনেক ড্রামাতেই হচ্ছে এগুলোকে সেন্টার করা হয়, এবং ডিরেক্ট কোনো কিছু আপনি পাবেন না। এটা কাইন্ড অফ স্যাটায়ার হিসেবে অনেক সময় রিলিজিয়ানটাকে ওরা ইউজ করে, ঠিক আছে, স্যাটায়ার হিসেবে ইউজ করে। কারণ ওই যে ওরা তো প্রোটেস্ট্যান্টিজমের বিলিভার ছিল, সো ওরা যেটা বোঝাতে চায় যে তোমরা রিলিজিয়ানকে এইভাবে মানো, মানে তাহলে এটাকে এইভাবে মানলে লাইফ তো ইজি হচ্ছে না। সো ওদের জন্য স্যাটায়ার হিসেবে এমন এমন কিছু ড্রামা তারা ক্রিয়েট করে যেটা কিনা রিলিজিয়ানের মানে একদম ক্যাথলিসিজমের এগেনস্টে যায়, ঠিক আছে। সো এইখানে ক্রিস্টোফার মার্লো, ডক্টর ফস্টাসটাও কাইন্ড অফ এইরকমভাবেই ডিল করে যে দেয়ার উড বি লাইক সেভারেল আন্ডারলাইং মিনিং, অনেক অনেক আন্ডারলাইং মিনিং থাকবে ড্রামাটার মধ্যে। আর আরেকটা বোধহয় স্প্যানিশ ট্র্যাজেডি, এটাও আমরা পড়বো, আরেকটাও বোধহয় দেয়া আছে, এখন জানি না কতখানি কভার করতে পারবো, বাট দ্য স্প্যানিশ ট্র্যাজেডি আর ক্রিস্টোফার মার্লোর ডক্টর ফস্টাস, এই দুইটা পড়তে হবে। সো এই দুইটা বই কিনে ফেলতে হবে, ওকে। হ্যাঁ, ডক্টর ফস্টাস বাই ক্রিস্টোফার মার্লো। আমি আজকে আপনাদেরকে ওই গ্রুপ ক্রিয়েট করে লিঙ্ক শেয়ার করে দিব। এটা বন্ধ করি, হ্যাঁ, রেকর্ডিংটা।